টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। 9:30 বেজে গেছে এখন। ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 8টা। দেন একটু চা খেয়ে স্নান করে একবারে শাড়ি পরে নিয়েছি। 10টার সময় দাদা আসবে বলেছে। সৌম্যর আস্তে আস্তে তো সেই 12টা কি 12:30 বেজে যাবে। আর 10টা থেকে 10:30টার মধ্যে বড়দা ভাই ছোটদা ভাই সবাই চলে আসবে। তাই স্নান করে একেবারে শাড়ি পরে নিলাম। তো দিদি এখন রাধা বল্লভী জোগাড় করছে, তো আমি ওকে একটু হেল্প করে দেবো। তো চলো এখন নিচে যাই। আজকে সকালে ব্রেকফাস্টে হবে রাধা বল্লভী উইথ ঘুগনি। ঘুগনিরই প্রিপারেশন করা হচ্ছে এখন। আলু আর মশলা কষানো হচ্ছে কড়াইতে। এদিকে প্রেসার কুকারে মটরটা সিদ্ধ করে রাখা আছে। 2টো সিটি তো দেওয়া হয়েছে। মা বললো ঠিকই আছে, কিন্তু আমার মনে হচ্ছিল যেন গলে গলে গেছে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিকই আছে। কলাইটা দিয়ে জল দিয়ে দিয়েছি, বাট মশলাটা যেন ভালো করে মেশেই নি। ঘুগনির কালারটা জাস্ট একবার দেখো, এক এক দিকে এক এক রকম কালার লাগছে যেন। এখানে সব ভাই ফোটার গিফট ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। জয় এই কুর্তিটা দিদিকে দিয়েছে। এখানে রয়েছে পাঞ্জাবি, এটা সহজের জন্য নেওয়া হয়েছে। দিদি নিয়ে এসছে এটা লখনৌ থেকে। তো এটা সোনু সহজকে ফোটা দেবে, দেন ওকে দেবে। এখানে আছে বড়দা ভাই আর ছোটদা ভাইয়ের গিফট, যেগুলো দিদি ওদেরকে দেবে। এটা ছোটদা ভাইয়ের জন্য নিয়ে এসছি, এটা নিয়ে এসছি বড়দা ভাইয়ের জন্য। এই শার্টটা নিয়েছি সৌম্যর জন্য, আর দাদার জন্য বড়দা ভাইয়ের মতনই সেম গেঞ্জি নিয়েছি। বাজাবে নোটটাই ধরেছে কিন্তু দাদা সেখানের উপরে নোটটাই ধরে আছে। ভরসা পাইনি বল দাদা ধরে প্রণাম করে না, এখন আর একটু বড় হও তারপর নাম ধরে থাকবে। এবার বাবা ফটো তুলে নিক একটু। আমি খাবার থেকে উঠবে তো তাহলে এটা পার্টিশন করে দে। পার্টিশন করতে মানে তুমি ব্লার করে দেবে গো, কালার কারেকশন করবে তো। ওইদিকে তো ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি একবার করে রান্নাঘরে আসছিলাম আর একবার করে বাইরে যাচ্ছিলাম। এখন হবে ফুলকপির তরকারি। ফুলকপিগুলো তো কেটে ঝুড়িতে রাখা আছে। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে, তাই কড়াইতে নুন হলুদ আর জল নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো কেটে জলে ভিজানো আছে। জানো তো এই বছরে ভাইফোঁটার বাজারটা আমি আর জয় গিয়ে করে নিয়ে এসেছি, মানে এই সবজি বাজার আর কি। তো ফুলকপি আর আলু খুব ভালোভাবে ভেজে নিয়ে সব কিছু মশলা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু মশলার সাথে আরো একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো টক দই। মা বললো টক দই দিয়ে ফুলকপিটা বানাতে। দাদা এসছে এতক্ষণে, 10:30 বেজে গেল। বাবা থ্যাংক ইউ। আর সামনেই দাঁড়িয়ে ও লজ্জা পাচ্ছে। হয়ে গেল ফোঁটা দেওয়া, যা আশীর্বাদ করো। হ্যাঁ দাদাকে মিষ্টিটা দে। হ্যাঁ না না ওর দিকে কিছু আশীর্বাদ করতে হবে না। জননী হোক। ওটা আশীর্বাদের অভিশাপ। কি বলেছিস? আমাদের এখন আনন্দ বল, ডাক্তার ফিস না নিলে। ওইটাতেই এখন আনন্দ। আমাদের ওইটাতেই আনন্দ, ওইটাই আমাদের সুখ হবে। আমার সেদিকে কি আনন্দ হয়েছে, মনটা কি খুশি হলো। ওইটাই আমাদের আর ঠিক বর্তমান ঢোকার আগে সব খরচ করলো। আমার তো ইচ্ছা করছিল গলা জড়িয়ে ধরে একটা হামি খাই ডাক্তারটা। আরো সামনে যা। আমি যাবো আমি যাবো। আমি যাই। ফটোটা যদি দুর্গাপূজার আগে হতো তাহলে তো খুব ভালো হতো। তাড়াতাড়ি উঠছে থাক, তুমি বসো। দুষ্টুটা এসেছে।
ও বাবুদা বসো এখানে বসো দিদি তো দিদির আর সোনুর ফোঁটা দেওয়ার পর্ব শেষ। ফাইনালি দাদা এসছে, তাই আমিও বসলাম ফোঁটা দিতে। এখন তো প্রায় 11টা বেজেই গেছে। তো আমাদের বাড়িতে একরকম ভাবে ফোঁটা দিতাম এতদিন, কিন্তু এখানে ফোঁটা দেওয়ার সিস্টেম একটু আলাদা। প্রথমেই দাদার হাতে পানের বাটা দিলাম। পানের বাটার মধ্যে রয়েছে পান, কলা, সুপারি আর বাতাসা। বাটা দেওয়ার পর পানের উপরে 9টা ফোঁটা দিলাম, চন্দনের ফোঁটা। তারপর দাদার কপালে দিলাম চন্দনের ফোঁটা। দাদার কপালেও 9টাই ফোঁটা দিয়েছি। ঠাকুম দেখো পাশে দাঁড়িয়ে আছে, তো সবকিছু নিয়ম বলে বলে দিচ্ছিল। মেঘ তো এসেই দিদির সঙ্গে হুড়োহুড়ি করতে শুরু করে দিয়েছিল। এই যে এখন এসছে, বসে বসে দেখছে যে আমি কি করছি। তারপরে তো দাদা আমাকে আশীর্বাদ করলো, গিফট আদান প্রদান হলো, তারপর ওকে খেতে দিলাম। প্রতি বছরই ভাইফোঁটার টাইমে একটা জিনিস নোটিস করি, একটা সময় ভীষণ হচপচ হয়ে যায়, খুব তাড়াহুড়ো লেগে যায়। বড়দা ভাই ছোটদা ভাই যখন এলো তখন একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছিল, তাই আর কি ওই টাইমটাতে ব্লগ করা হয়নি। ওদের যে দিদি ফোঁটা দিচ্ছিল সেটাও খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কারণ মিষ্টির প্লেটগুলো রেডি করে দিচ্ছিলাম, খাওয়ার প্লেট রেডি করে দিচ্ছিলাম, তাতে দিদিরও একটু সুবিধা হচ্ছিল ওদেরকে ফোঁটা দিতে। আমরা এখন ছাদে এলাম ফটোশুট করতে। আমার ছবি তোলা হয়ে গেছে, আমি তাই বাড়ি হ্যাঁ। যাচ্ছি। আমি আজকের মজুরি পেয়ে গেছি টাকা। তো এখন দিদির ফটোশুট চলছে, গ্রুপ ফটো তোলা হয়ে গেছে। কিচ্ছু ডিস্টার্ব করে এই দেখো, টাটা বাই বাই, কোনটা গুড নাইট। বাস কি হচ্ছে? দাদা আর মেঘ চলে যাচ্ছে এখন বাড়ি। সন্ধ্যেবেলা হলে আসবি কিন্তু। A few moments later. 11:15 বাজছে, তো সৌম্যরা এখনও আসেনি। ওদের আস্তে আস্তে মোস্ট প্রবাবলি 12টা কি 12:30 তো হয়েই যাবে। সেই সকালবেলা স্নান করে শাড়ি পরেছি, তো আমার আর শাড়ি পরে থাকতে ভালো লাগছে না। একে প্রচণ্ড গরম, আর তারপর শাড়ি পরে আমি কেমন যেন লটর পটর করছি। দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করে একটা কুর্তি পরে নিলাম। এটার এই জায়গাটা দেখো সুন্দর কাজ করা রয়েছে। তো এটা পুজোর জন্য মণিমা আমাকে গিফট করেছিল। তো পুজোর সময় এটা ষষ্ঠীর দিনে পরেছিলাম, কিন্তু ষষ্ঠীর দিন কোনো রকম ব্লগ শর্টস কিছুই বানানো হয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই কুর্তিটাই নতুন আছে, তাই ভাবলাম এটাই না হয় পরে নিই। তো চলো এবারে নিচে যাব। আবার আমি চলে এসেছি রান্নাঘরে। এইবারে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এই ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন কি হবে না হবে জানি না, তবে আমি আমার বেস্ট দেওয়ারই চেষ্টা করব। তো চিংড়ি মাছটা বাজার থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে, ঠাকুমা একটু ধুয়ে নিয়েছে, মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এদিকে থালার মধ্যে পেঁয়াজ রসুন কুচিয়ে রাখা আছে, আর বাটিতে জলের মধ্যে কাজু ভিজানো আছে। মা মশলাগুলো পেস্ট করে দিচ্ছে। পেঁয়াজের পেস্ট বানানো হয়ে গেছে, তখন তো শুধু কাজুটা জলের মধ্যে ভেজানো ছিল, পরে দেখছি চারমগজও দেওয়া রয়েছে জলের মধ্যে। আর হ্যাঁ, টমেটোটাও পেস্ট করা হবে। মিক্সারের মধ্যে আদা রসুন কাজু বাদাম চারমগজ আর কয়েক টুকরো লঙ্কা দেব, তো এটা পেস্ট হবে একটা। তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবারে চিংড়ি মাছটা দেব। আমার বেশি ভয় লাগে মাছ ভাজতে গিয়ে যদি ফাটে। দেখো চিংড়ি মাছটা ছেটকাতে শুরু করেছে, আর আমি দূরে সরে গেছি, কারণ এই তেলের ছিটে গায়ে পড়লে প্রচন্ড গা জ্বলে। প্রথমে যে মাছটা দিলাম ওই মাছটাই ছেটকালো, তারপরে এগুলো খুব একটা ছেটকায়নি, কিন্তু লাস্টের মাছটা আমি একটুখানি ছুঁড়েই দিয়ে ফেলেছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু গরম মশলার গুঁড়ো। আমি গোটা গরম মশলার থেকে গুঁড়ো গরম মশলাটাই রান্নায় বেশি ব্যবহার করি। আর এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে ফোনে জেনে নিয়েছিলাম, একবারই শুনেছিলাম, খুব ভালোভাবে মন দিয়ে শুনেছিলাম, তারপরে স্টেপ বাই স্টেপ মা যেভাবে বলেছে সেই প্রসেসই ফলো করেছি। তো ফোড়নটা একটুখানি খড়ে গেছে, এবারে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে তো অনেকটাই সময় লাগে, তাই গ্যাসটা বাড়িয়েই পেঁয়াজটা ভাজছি। লাল লাল হয়ে এলে পেঁয়াজ থেকে তেল ছাড়বে, আর তারপর বাদবাকি যা যা পেস্ট অ্যাড করার তো সেগুলো করব। আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই আমুল দুধই একটু গাঢ় করে গুলে নেব। এটাতেও কিন্তু মালাইকারির টেস্ট
খুবই সুন্দর হয়। তোমাদের কাছে যদি নারকেলের দুধ অ্যাভেলেবেল না থাকে তোমরা এরকমভাবে আমুল দুধকে গাঢ়ভাবে গুলে নিয়েও মালাইকারি বানাতে পারো। আমি এই বড় চামচে 4 চামচ আমুল দুধ দিয়েছি, জলটা গরম করে নিয়ে বন্ধ করে দিয়েছি আর এখন খুব ভালোভাবে দুধটা গুলে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস থাকা যাবে না, তাহলে খুব একটা ভালো লাগবে না মালাইকারিটা খেতে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবারে টমেটোর পেস্টটা অ্যাড করে নিলাম। টমেটো দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখো টমেটো আর পেঁয়াজ ভাজার পরেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে কাজু, চারমগজ, রসুন আর আদার যে পেস্টটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায় তার জন্য ফার্স্টেই একটু নুন অ্যাড করেছিলাম, তারপর আর নুন অ্যাড করা হয়নি, এই এখন অল্প একটু নুন দিলাম, পরে টেস্ট ওয়াইজ দেখা যাবে। তো এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে মশলা বলতে শুধুমাত্র জিরে ধনে গুঁড়োই অ্যাড করব, যেটা একবারে মিক্সচার করাই রয়েছে। তো 1 চামচ জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই দেব না, কারণ মালাইকারি তো একটু সাদা সাদা দেখতে হয়। আর হ্যাঁ, যেটা বলাই হলো না, টেস্টের জন্য 2-4 দানা চিনিও দিয়েছি। মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি হয়, তবে এটাতে বেশি চিনি দেব না, আমুল দুধ দেওয়া হবে তো আমুল দুধেতেও অনেকটাই মিষ্টি হবে। যাই হোক, তো এতে একটু গরম জলও অ্যাড করে দিলাম। এবার মশলাটা কষানো হবে, তাই চাপা দিয়ে দেব। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তাই সবটা ক্যাপচার করা পসিবল হচ্ছে না। দুধটা তখন গুলিয়েছিলাম ঠিকই, তবে অনেক লাম্পস হয়ে গেছে, তাই আরেকটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এদিকে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম, মশলার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে মিক্সড করে নেব। চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু গরম জল অ্যাড করলাম, গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে নিচ্ছি। এবার কড়াইটা চাপা দিয়ে রাখবো, 2 থেকে 3 মিনিট সময় দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাছ সিদ্ধ হয়ে গেছে, তাই বাটিতে তুলে রেখেছি। এবার এই গ্রেভিটার মধ্যে আমুল দুধটা অ্যাড করলাম, এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। গ্যাসটা বাড়িয়ে কিছুক্ষণ ওই 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে আবার চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, এইবারে চিংড়ি মালাইকারি প্রপার কালারটা এসেছে। এতে ঘি অ্যাড করছি, এই 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি অ্যাড করলাম। আরও একটু গরম মশলা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে দেব। ঘি গরম মশলা দেওয়ার পরে এত ভালো স্মেল আসছিল, আমি তো রান্না করতে করতেই বলছিলাম কি ভালো স্মেল আসছে, মনে হচ্ছে যেন এখনই খেতে বসে পড়ি। মিষ্টির অ্যাডজাস্টমেন্টটা একদম ঠিকঠাক হয়েছিল। আমার তো ভাতের থেকে পরোটা লুচিতে বেশি ভালো লাগে মালাইকারি খেতে। এনিওয়েজ, তো এইভাবে তোমরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেতে পারো। সিরিয়াসলি ভীষণই টেস্টফুল হয়েছিল। রান্নায় আমি খুব একটা ঘি পছন্দ করি না, তো মাকে জিজ্ঞাসা করেছিলাম এতে ঘি দেবো, ঘিয়ের গন্ধ লাগবে না তো? মা বলেছিল যে না, রসুন দেওয়া আছে তো, তাই ঘিয়ের গন্ধটা একদমই বোঝা যাবে না। তো এখানে আমার গরম গরম চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। One eternity later. আমারও রান্না কমপ্লিট হয়েছে, ঠিক তার পরেই সৌম্য আসলো। তো এলো প্রায় 1:45টার সময়, আমি ওকে তখনই ফোঁটা দিতে বসলাম। আগেই বললাম এখানকার নিয়ম আলাদা, তাই আমার একটু গুলিয়ে যাচ্ছিল। মা বসেছিল, তো মা আমাকে বলে দিচ্ছিল ঠিকঠাক করে। ফাইনালি 1টার সময় কমপ্লিট হলো ফোটার পর্ব, আর এখানে লাস্ট রান্না হচ্ছে
কাতলা মাছের সর্ষে পোস্ত। তো মাকে কাতলা কালিয়া বানাতে বলেছিলাম, কিন্তু মা বলল টেস্টের একটু ডিফারেন্ট নিয়ে আসবে। তাই একটা তো মালাইকারি হয়েছেই, আর একটা এই যে কাতলা মাছের সর্ষে পোস্ত বানাচ্ছে এখন। জয় গেছিল রান্নাঘরে উঁকি দিতে, তো আমি বললাম তুমি যখন গেছোই তাহলে না হয় একটু ভিডিও করে নিয়ে এসো। তো আমি এখন রাই সৌমদের সাথে গল্প স্বল্প করছিলাম। তো এটাই লাস্ট রান্না হচ্ছে, এবারে আমরা খেতে বসবো। এখন প্রায় 2টো বেজে গেছে। তো অনুষ্ঠানের দিন এরকম হয়, মানে খাওয়া দাওয়া করতে দুপুরবেলাতে লেট হয়েই যায়। ভাইফোঁটা স্পেশাল লাঞ্চের থালি রেডি। রাইকে বললাম তুই একটু দাঁড়া, তোর থালাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আমি একটু ভিডিও করে নিই, তারপরে তুই খাবি। তো এখানে লাঞ্চে রয়েছে ভাত, পালং শাকের তরকারি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ধনেপাতা দিয়ে ফুলকপির তরকারি, মুগের ডাল, টমেটো দিয়ে কাতলা মাছের সর্ষে পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি আর পায়েস। সাথে চাটনি পাঁপড়ও রয়েছে, বাট সেটা এখনো অবধি দেওয়া হয়নি। 3:15 বাজছে, আমরা এই জাস্ট খেয়ে উঠলাম। রাই সৌম এখন বেরিয়ে যাচ্ছে। রাই কত রোগা হয়ে গেছে, পুরো স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গেছে। যাই হোক, দেখতে সুন্দর লাগছে। আবার আসবি, টাটা বাই বাই। আরেকবার টাটা। এখন আমরা ডাইনিং এর মধ্যে গোল করে সপরিবারে বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে, আর তার সাথে আড্ডা তো চলছেই। এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে। সন্ধেবেলা বড় মামা এসেছিল, বড় মামা ও বাড়িতে এসে মায়ের কাছে ফোঁটা নিতে। তো সন্ধেবেলা এসেছিল দেখা করতে, একটু গল্প গুজব করলো, দেন বাড়ি চলে গেল। ঘড়িতে বাজে এখন 11টা। জাস্ট ডিনার করে উপরে এলাম, জমজমাট গল্প আড্ডা চলছিল সারা সন্ধে ধরে। যাই হোক, তো ভাইফোঁটার দিনটা বেশ ভালোই কাটলো। আর এখানে ফোঁটার নিয়ম একটু আলাদা। তো দাদাকে যখন ফোঁটা দিচ্ছিলাম তখন জয় ভিডিওটা করে দিচ্ছিল। তো ভিডিওটা না কোনোভাবে ফোনের স্ক্রিনে টাচ হয়ে গিয়ে স্লো মোশনটা ক্লিক হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা পুরোই স্লোমো হয়েছে। তো সেটা আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার করব আমি জানি না, বাট হ্যাঁ, ওইটা যদি একটা র ফাইল শেয়ার করতে পারতাম খুবই ভালো হতো। তো আমি ভাইফোঁটায় গিফট পেয়েছি, দাদা আমাকে ক্যাশ দিয়েছে আর সৌম আমাকে একটা সুন্দর কুর্তি দিয়েছে। তো কুর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। সৌম আমাকে এই ইয়েলো কালারের কুর্তিটা দিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর কাজ আছে, আমি যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে ক্যাটালগটা রয়েছে, বাট ক্যাটালগে কাজটা খুব একটা ভালোভাবে তো বোঝা যাচ্ছে না। এই কয়েকদিনে আমার সব কিছুই ইয়েলো ইয়েলো হচ্ছে। মণিমা আমাকে পুজোতে যে কুর্তিটা গিফট করেছিল ওটা ইয়েলো। তারপর কয়েকদিন আগে আমি একটা কুর্তি কিনে নিয়ে এসেছিলাম, দশমীর দিন যে কুর্তিটা পরেছিলাম ওটাও ইয়েলো কালারের। ইভেন আজকে গিফট পেলাম সেটাও ইয়েলো। তো যখন যে কালারটা হতে থাকে পরপর কেন জানি না সেই কালারগুলোই আমার কাছে আসে, যদিও শেডটা ডিফারেন্ট, কাজটা ডিফারেন্ট, বাট স্টিল। এনিওয়েজ, তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।